দেশের সেবা খাতগুলোকে ধ্বংস করতে চায় বিএনপি, জামাত ও জঙ্গি গোষ্ঠী। নৃশংসতাকে ৭১-এর সাথে তুলনা করলেন প্রধানমন্ত্রী। নতুন শিক্ষাক্রমে অসন্তুষ্ট শিক্ষার্থী, অভিভাবক। পূর্বের মূল্যায়ন বহাল রাখার অনুরোধ আগের চেয়ে বেশি কার্যকর হতে পারে, মন্তব্য শিক্ষকদের। এবং কারফিউ শিথিল করায় চট্টগ্রামের বাজারে আসছে নতুন পণ্য, কমতে শুরু করেছে দাম। চক বাজারে আনাগোনা বাড়ছে ক্রেতাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি সাদিয়া ইসলাম তৃষা। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি, জামাত, জঙ্গি গোষ্ঠী জনগণের সেবা খাতগুলোকে ধ্বংস করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। আন্দোলনের নৃশংসতাকে ৭১-এর সঙ্গে তুলনা করে চট্টগ্রামের ছাত্রলীগ কর্মীদের উপর হামলার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। এমআর আসাদের প্রতিবেদন। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলনের সংঘর্ষে আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি। পরিবারের সদস্যদের দেন সান্ত্বনা। পরে সাংবাদিকদের বলেন, এমন নৃশংসতা একমাত্র ৭১-এর সঙ্গে তুলনা করা যায়। সেই ৭১ সালের কথা মনে পড়ে। ২০১৩-তে ৩,৮০০ মানুষ এবং মানুষকে পুরানো, মেরে ফেলা। এবার ১৪-তে সেই একই, ২৩-এর ২৮ অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের গাজীপুরে তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কি বর্বরতা, এ কি জঘন্য। জনগণের সেবা করার সব পথ রুদ্ধ করতে জামাত, বিএনপি, জঙ্গিরা এই সহিংসতা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এই সংঘর্ষে লাশ আর আহতদের আহাজারি ছাড়া কি অর্জন হয়েছে, এমন প্রশ্ন তোলেন সরকার প্রধান। আমার প্রশ্ন যে এতে কি অর্জনটা কি হলো? কতগুলি মানুষের জীবন চলে গেল, কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো। চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীদের ওপর হওয়া নির্মমতার কথাও উল্লেখ করেন তিনি। আমাদের ছাত্রলীগের ছেলেদের খালি চট্টগ্রামে সেই ৬ তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের হামলা, এ কোন ধরনের বর্বরতা? এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের পিঠে সওয়ার হয়ে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি, জামাত। কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে হামলা করে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আলহাজ কামাল আহমেদ মজুমদার। আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলার বর্ণনা দেন ঢাকা উত্তর সিটি প্যানেল মেয়র জামাল মোস্তফা এবং ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। শিক্ষার্থীদের আন্দোলনে ঘাপটি মেরে পুলিশ সহ সাধারণ মানুষের ওপর হামলা করেছে জামাত, বিএনপি নেতারা। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের আন্দোলনে নেতাকর্মী নিয়ে মিরপুর ১০ নম্বরে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, স্থানীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। সেই কর্মসূচিতে নিরস্ত্র নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। মাননীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার যেভাবে আমাদেরকে পরিচালনা করবে, ইনশাল্লাহ আমরা সেভাবেই কাজ করব। এ সময় সিটি কর্পোরেশনের ৪০টি ড্রাম ট্রাক, মেট্রো রেল সহ মিরপুর এলাকায় নৃশংস হামলার বর্ণনা দেন ডিএনসিসির প্যানেল মেয়র। যারা এই সব ধ্বংসলীলা চালিয়েছে তারা কি এই দেশের নাগরিক না? তাদেরকে বাসাবাড়ির বর্জ্য, গৃহস্থালী ময়লা হয় না? তাদেরকে রাস্তা প্রয়োজন হয় না? আজকে মেট্রো রেল কি তাদের জন্য প্রয়োজন না? আজকে মানুষ হাহাকার করতেছে এই মেট্রো রেলের জন্য। গুরুতর তথ্য দেন যুবলীগ নেতা হুমায়ুন রশিদ জনি। বলেন, জনগণের চোখে ধুলা দিতেই স্থান পরিবর্তন করে হামলা করে জামাত, বিএনপির নেতারা। শেয়ারপাড়ার যারা বিএনপি ছাত্রদলের ছেলেপেলে বা জামাত শিবিরের ছেলেপেলে, তারা চলে গেছে হয়তো ফার্ম গেটে, আবার ফার্ম গেটের ছেলেপেলে চলে আসছে এখানে, এবং এখানে লিড দিয়েছে কি আমাদের এই এলাকারই, যাদের খুব একটা দলীয়ভাবে পপুলার না, সে কি করে তাদেরকে লাইন গার্ডগুলো চিনিয়ে দিয়ে
এই ধ্বংসাত্মক কাজগুলো করেছে। আর সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, 2014 সালের অগ্নিসন্ত্রাসের বিচার হলেই স্বাধীন বাংলাদেশে এমন ধ্বংসযজ্ঞ দেখতে হতো না। তারা টার্গেট করেই জনগণের সেবামুখী প্রতিষ্ঠানেই হামলা করেছে। 2014, 15, 16 সালে তারা যে অগ্নি সন্ত্রাস করেছে, সেই অগ্নি সন্ত্রাসের যদি বিচার হতো, সাজা হতো, আজকে তারা এই কাজটি করতে সাহস দিত না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সবসময় তিনি মমতাময়ী মা, তিনি মমতাময়ী মায়ের ভূমিকা পালন করেছেন এবং তাদের অনেককে ক্ষমা করে দিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন তিনি, কিন্তু এই আন্দোলনকে পুঁজি করেই জামাত বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানানোর পায়তারায় নেমেছে, আঘাত করেছে দেশের সার্বভৌমত্বের উপরও। গোয়েন্দার সংস্থা সহ এটা যদি আগে থেকে আমাদেরকে সতর্ক করতো, আমরা সেভাবে প্রিপারেশন নিতাম। আমরা জানি আমাদের সন্তানেরা আন্দোলন করছে কোটার জন্য, এটা সমাধান হবে। এটা যে ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাতের আন্দোলন এবং গণভবন দখলের আন্দোলন, পার্লামেন্ট ভবন দখলের তারা পায়তারা করছিল এবং সেজন্যই তারা ছাত্রদের উপর সওয়ার হয়ে তারা এই আক্রমণ চালিয়েছে চারিদিকে জামাত শিবির। দেশের এই সংকটে মান অভিমান ভুলে দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বর্ষিয়ানের রাজনীতিক। আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমলীগের নেতা কর্মী সবাই আজকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আজকে আমাদেরকে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কমপক্ষে 1000 করে স্বেচ্ছাসেবক প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা। আন্দোলনে শিক্ষার্থী সহ নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর হয়ে সকল অপশক্তি মোকাবিলার আহ্বানও জানান কামাল আহমেদ মজুমদার। 3 নম্বর ওয়ার্ডে ফুটপাতে কারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা কারিকুলামে নতুন মূল্যায়ন পদ্ধতি প্রয়োগে অনেকটাই দিশেহারা অভিভাবক ও শিক্ষার্থীরা। অভিভাবকদের মন্তব্য, পূর্বের মূল্যায়ন পদ্ধতি যথার্থ ছিল, ফলে হঠাৎ করেই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। শিক্ষার্থীরাও তাদের মূল্যায়ন নিয়ে আসছে দ্বিধায়, বইয়ের সঙ্গে প্রশ্নের মিল নেই বলেও জানান তারা। অবশ্যই মূল্যায়ন আগের চাইতে বেশি কার্যকর হতে পারে বলেও মন্তব্য করছেন শিক্ষকরা। শিক্ষাক্রম নিয়ে 2 পর্বের ধারাবাহিক জানাচ্ছেন জাহিদ সবুজ। গত 1 জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন শিক্ষা মূল্যায়ন। এই মূল্যায়ন পদ্ধতিতে 65 নম্বর লিখিত এবং 35 নম্বরের দলগত এবং একক বিভিন্ন ব্যবহারিক কাজ থাকবে। গ্রেডিং সিস্টেমও থাকছে না, তার পরিবর্তে অনন্য অর্জনমুখী অগ্রগামী সহ বিভিন্ন শব্দ ব্যবহার করা হবে। তবে মূল্যায়নের নির্দেশকগুলোরও নির্দিষ্ট কোনো সীমানা নেই। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কিভাবে মূল্যায়ন করা হচ্ছে তারা সে বিষয়ে অবগত নয়। তাছাড়া প্রশ্নপত্রের সঙ্গে বইয়ের পড়াশোনার নেই কোনো মিল। পরীক্ষার আগের রাতে ঘটছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও। পরীক্ষার আগের দিন রাতে কোশ্চেনটা রিভিল হয়ে যায়। আমাদের একটা কিন্তু বই থেকে আসেনি, সবগুলো আউটসাইড এক্সপেরিয়েন্স থেকে। পড়াশোনা করে টাইম পাচ্ছে না, অ্যাসাইনমেন্ট একটার পর একটা আমাদের পুরো টাইম চলে যাচ্ছে। কিছুটা বুঝি কিছুটা বুঝি না। নতুন এই মূল্যায়ন পদ্ধতিকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখছেন না অভিভাবকরাও। না পড়েই পরীক্ষায় পাশ করার প্রবণতা আগের চাইতে বেড়েছে বলে তাদের অভিযোগ। তারা সবাই দলগতভাবে কাজ করে, দলগতভাবে আমি শিখে গেলাম, আরেকজন শিখলো না, সেও পাস, আমার বাচ্চাও পাস। আম্মু আমরা ফেল করব না, আমরা পাসই করব। হ্যাঁ, একে পাস করা কোনো ব্যাপারই না। বাচ্চাদের থেকে মায়েদের কান্না আসে, কি করবো বাচ্চারা ভবিষ্যৎ, ওরা তো মনে রিক্সাও করতে পারবে না, কিন্তু ছেলে মেয়েরা কি করবে? শিক্ষকরা যদি প্রশিক্ষিত হয় তাহলে এটা বাস্তবায়ন হবে। আদারওয়াইজ হুট করে একটা জিনিস করলেই এটা আমার মনে হয় সম্ভব নয়। বাচ্চারা জিজ্ঞেস করেন কি বলি, আমি নিজেই বুঝি না, আমি তোমাকে কি বুঝাবো? টিচারদেরকে প্রশ্ন করছি, ম্যাম আমাদের বাচ্চাদের কি হবে? ওনারা স্পষ্ট করছে, গভর্নমেন্টকে বলেন যে। অবশ্য নতুন মূল্যায়ন যৌক্তিক এবং শিক্ষার্থীদের আগের চাইতে আরো দক্ষ হতে সাহায্য করবে বলে জানান রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষকগণ। সুন্দর করে লেখা, নিজের কাজটা বোঝা, নিজের ভিতরে সৃজনশীলতাও কিন্তু বের হয়ে আসছে। যেভাবে আমরা প্রশিক্ষণ নিয়ে এসেছিলাম সেভাবে আমরা বাচ্চাদের তৈরি করেছি। অনেক বাচ্চারা ছিল যারা অনেক দুর্বল ছাত্রছাত্রী, তারা এখন অনেক বিষয়ে অংশগ্রহণ করতে পারছে। প্রয়োজনীয় উপকরণের ঘাটতির কথা স্বীকার করে তারা জানান, দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কার্যকরভাবে প্রয়োগে আরও কিছুটা সময় নেওয়া যেত। ব্যত্যয় ঘটবে প্রয়োগ করার ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার, আমার আদার সাপোর্টিং এলিমেন্টস, এগুলোতে হয়তো ডিফার করবে একটু। উন্নত দেশের সাথে তাল মেলাতে গেলে আমাদের একটু সময় প্রয়োজন। এক রাতের মধ্যে এতগুলো স্টুডেন্টের জন্য প্রশ্ন ব্যবস্থা করা, সেইখানে একেবারে প্রান্তিক শিক্ষার্থীর হাতে এইভাবে প্রশ্ন যাওয়াটা আমার কাছে মনে হয়েছে একটু চ্যালেঞ্জের। প্রায়োগিক ফলাফল না দেখেই অভিভাবকরা হতাশ হয়ে পড়েছেন বলেও জানান তারা।
জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। কারফিউ শিথিল থাকায় রংপুরের সার্বিক পরিস্থিতির সবশেষ জানাচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। আপনি জানেন সারা দেশের মতো কিন্তু রংপুরেও এই কারফিউ চলছে। কারফিউ রংপুর বিভাগের কথা যদি বলি, যে রংপুর বিভাগে কিন্তু আজকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে, যার কারণে এখানে দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু এই রংপুর জেলায় আসছে। তারা অনেকে বাস, ট্রাক, মোটরসাইকেল, অটোরিকশা যেভাবে পারে সেভাবেই আসতেছে এবং দৈনন্দিন জীবনের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু পূরণ করছে। আরেকটি বিষয় বলে রাখি যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ যে টহলদারি আছে সেটি কিন্তু রাস্তাঘাট, প্রান্তিক জনপদ সহ সব জায়গায় কিন্তু তাদের টহলদারি আছে এবং নজরদারি আছে। গতকাল কিন্তু এই যে সময় ছিল সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, সেটিকে কিন্তু আজকে বৃদ্ধি করা হয়েছে যে এই কারফিউ শিথিলের জন্য, যার কারণে মানুষ এই শিথিলযোগ্য সময়ে তারা তাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা সেটা কিন্তু পূরণ করতে পারছে। আরেকটি বিষয় বলে রাখি যে রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, এই 8টি জেলায় সকাল থেকে এ পর্যন্ত কোথাও সভা সমাবেশ, মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল রংপুর থেকে কারফিউ শিথিলের যে সর্বশেষ তথ্য। কারফিউ শিথিলের পর চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে আসতে শুরু করেছে নতুন পণ্য, একই সাথে কমতে শুরু করেছে দ্রব্যমূল্যের দাম। কাঁচা বাজার সহ নগরীর অন্যান্য বাজারে আনাগোনা বেড়েছে ক্রেতাদের। চট্টগ্রাম ব্যুরো থেকে রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। শিক্ষার্থী আন্দোলন আর কারফিউর প্রভাব কাটতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামের কাঁচা বাজারে। ছুটির দিনে কিছুটা কমেছে নিত্যপণ্যের দাম। বিক্রেতারা আশা করছেন কারফিউ তুলে নিলে দ্রব্যমূল্যের দাম আরো কমে আসবে। কারফিউ তুলে দেওয়ার পরে এখন গাড়ি ঘোড়া চলতেছে, ওই অনুযায়ী দাম কমছে। গত 3 দিন আগের বাজার থেকে আজকে একটু শীতল হয়েছে। এখন হাড়ের মাংস 750, আর রান্নার মাংস 950। মালের দাম কেজিতে 20-30 টাকা কমে গেছে। একটা যে মরিচ ছিল 300 টাকা, এই মরিচ এখন 140 টাকা। দাম মোটামুটি রিজনেবল দেখা যাচ্ছে গত কয়েকদিনের তুলনায়। বাজারে আলু, ডিম, পেঁয়াজ, আদার দাম আগের মতো থাকলেও কমেছে সবজির দাম। প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কমে। তবে মাছ মাংসের দাম কিছুটা বেশি। মাছ এখনো পর্যাপ্ত পরিমাণ ধরা পড়ে নাই, আস্তে আস্তে ধরা পড়বে, তারপর মাছের একটু কমবে। বাজারের অবস্থা তো তেমন ভালো না, খুব খারাপ। মাছের দাম অনেক বেশি, অত্যাধিক দাম। ডিম কিনলাম 140 টাকা করে, সেই ডিম এখন 155 টাকা করে, 15 টাকা বেড়ে গেল এক সপ্তাহের ব্যবধানে। গত কয়েকদিন ধরে একটু খুব ঊর্ধ্বগতি ছিল, আজকে একটু কিছুটা সহনীয় পর্যায়ে এসে পৌঁছছে আর কি। টমেটো আগে একবার ছিলাম 200 টাকা নিচ্ছি, এখন 160 টাকা নিচ্ছি। সাধারণ মানুষের আশা শিগগিরই কারফিউ উঠে যাবে, স্বাভাবিক হবে জনজীবন, একই সাথে স্বস্তি ফিরবে নিত্যপণ্যের বাজারে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এবার চলে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। সহকর্মী সুমন কুমার দে জানাচ্ছেন সেখানকার বাজার পরিস্থিতি। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরীর কাজীডেরি কাঁচা বাজারে। চট্টগ্রামের যে কাঁচা বাজার, অর্থাৎ আমরা এই কারফিউর মধ্যে দেখেছি বাজারে সরবরাহ কম থাকার কারণে যে সবজির দাম বেড়েছে। তবে গত 2-3 দিন ধরে এই প্রতি কেজি সবজির দাম প্রায় 20 থেকে 30 টাকা কমেছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু এই যে সবজির দাম কমেছে এবং প্রত্যেকটি সবজি যেমন বেগুন, কাঁকরোল, ঝিঙ্গা, ভেন্ডি, বরবটি এবং আলু, লাউ, বিভিন্ন অর্থাৎ শসা, ফুলকপি রয়েছে, বিভিন্ন টমেটো সহ আমরা সব সবজি কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ চট্টগ্রামে যখন সরবরাহ বাড়ার কারণে সব এই যে সবজির দাম কিন্তু কমেছে। ব্যবসায়ীরা বলছেন যদি এই যে কারফিউ আরও শিথিল থাকে বা কারফিউ যদি প্রত্যাহার করা হয় তবে আরও কিছুটা কমবে সবজির দাম। তবে আমরা অন্য যেই যদি আমি এই মুরগির বাজারটা বলি, মুরগির দামও কিন্তু কমেছে
কেজিতে প্রায় 20 টাকার মতো, 190 টাকা করে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে এবং সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 350 টাকা। ডিমের ডজন প্রতি বিক্রি করা হচ্ছে 140 টাকা। আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম, কিন্তু এই ডিম কিন্তু বিক্রি করা হচ্ছিল ডজন 150 টাকা, তাহলে 10 টাকা করে কমেছে। অর্থাৎ সব কিছু মিলাই যদি বলি, তো এই যে সবজির বাজারে কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। এখানকার ব্যবসায়ী এবং আড়তদারের সাথে আমরা কথা বলছি, সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করেছে। অর্থাৎ অনেক ক্রেতার সাথে কথা বলেছি, তারা 20-30 টাকা কম পেয়ে আসলে তারা খুশি। তারা চাচ্ছে যদি কারফিউ প্রত্যাহার করে কিন্তু আরও দ্রব্যমূল্যের দাম কমে আসবে। তো চট্টগ্রামের কাজী ডেইরি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কর্তৃপক্ষের গাফিলতি আর ঠিকাদারের অনিয়মে মরতে বসেছে মেহেরপুরের ছেউটিয়া নদী। একসময় এই নদীর পানি সেচ সহ নানা কাজে ব্যবহার হলেও এখন পানি সংকটে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। 2019 সালে নদীটি খনন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। নদীটি দ্রুত খননের দাবি তাদের। মেহেরপুর থেকে ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। মেহেরপুরের ছেউটিয়া নদীর হারানো গৌরব ফিরিয়ে আনতে 2019 সালে 5 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার অংশ খনন করে SRSE নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শর্ত মোতাবেক এটি 10 থেকে 12 ফুট গভীর করার কথা থাকলেও তা করা হয় মাত্র 3 থেকে 4 ফুট। এ কারণে প্রায় আগের অবস্থাতেই রয়েছে ছেউটিয়া নদী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। নদীটি 60 থেকে 70 মিটার চওড়া থাকলেও বর্তমানে এর দৈর্ঘ্য 20 থেকে 25 মিটার। এ নদীতে একসময় অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এছাড়া স্থানীয় কৃষির সেচ কাজে ব্যবহার করা হতো এ নদীর পানি। এই নদী কাটার উদ্যোগ নিলে যাদেরকে কাটতে দিলে তাদের 13 ফুট 14 ফুট কাটার কথা, তারা কোনো জায়গায় হাঁসড়িছে, কোনো জায়গায় হাঁসড়ায়নি। মাটিতে কাটেনি, এই মাটি কাটিয়ে অমনি বুঝেছে, ওই মাটি কাটিয়ে এমনি বুঝেছে। এই তো করতে গেছে আমাদের এলাকাটা। এখন সমস্যা, আমাদের জনগণের সবই সমস্যা, এখন ছাগল গরু গোসল করা সবই সমস্যা। নদীর থেকে পানি তুলে আপনার ডাঙার আবাদগুলো ভালো হতো, উন্নতি হতো। এখন আর কিছু হওয়ার মতো কায়দা নাই। এখন আপনার খাল কেটে আপনার চিকন করে ফেলেছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার দুর্নীতির কারণেই সরকারের 5 কোটি টাকার প্রকল্পটি কোনো কাজেই আসছে না। যা কাটা কথা ছিল তা কাটেনি, আরও মাঝখানে চিকন করতে গেছে। এখন ডাঙা লোকের সমস্যা। খনন করার কথা হলো 13 ফুট 14 ফুট, ওনারা 3 ফুট 4 ফুট এইভাবে খনন করি। যেরকম শুকনা নদী সেরকম শুকনা নদী আছে। নদীটার কাটা স্যাংশন হয় 13 থেকে 14 ফুট, কিন্তু নদীটা কেটেছে 3 থেকে 4 ফুট। চুক্তি অনুযায়ী যতটুকু মাটি খনন করা হয়েছে ততটুকুর বিল দেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পুরো ডিজাইন মাফিক তারা কাটতে পারে নাই, যতটুকু খনন হয়েছে ততটুকু সেই মোতাবেকই বিল পরিশোধ হয়েছে এরকম জেনেছিলাম। চুক্তি মোতাবেক তারা যতখানি খনন করতে পারে আর কি, সেটা পরিমাপ করে সেটাকে বিল পরিশোধ করা হয়। পরিকল্পনা মাফিক কাজ শেষ হয়নি বলেও স্বীকার করেন তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। অলিম্পিকের খবর। সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্যারিসের সময় মতোই পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বৈশ্বিক ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিকের। বাংলাদেশ সময় রাত 11:30টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল 33তম অলিম্পিকের এই আসর। প্রথমবারের মতো এই আসরের উদ্বোধন হলো স্টেডিয়ামের বাইরে প্যারিসের প্রান্সের নদীতে, যেখানে ফুটিয়ে তোলা হয় ফ্রান্সের সংস্কৃতি ও ইতিহাসকে। 6 থেকে 7 হাজার অ্যাথলেট নৌকা ও বার্জে করে সিন নদীর 6 কিলোমিটার পথ পাড়ি দেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন 3000 নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী ও বিনোদন কর্মী। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনিরুল, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম আলো শিরোনাম করেছে এলাকা ভাগ করে ব্লক রেড, হাসপাতাল ঘুরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে, দলের দুর্বলতা প্রকাশ্যে পাল্টাপাল্টি দোষারোপ।
দৈনিক ইত্তেফাক, শিক্ষার্থীদের রাজাকার বলেনি প্রধানমন্ত্রী, চালের দাম কমেনি, সবজিতে স্বস্তি। সমকাল শিরোনাম করেছে সংঘাত প্রাণহানির দায় কার, আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার করবে সরকার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে তাণ্ডবে এলাকায় ছিলেন না এমপি মন্ত্রীরা, ঢাকা মেডিকেলে আহতদের পাশে প্রধানমন্ত্রী। যুগান্তর থেকে একটি শিরোনাম পড়ছি, যুগান্তর শিরোনাম করেছে রাজস্ব আদায়ে 5 চ্যালেঞ্জ, আহত সবার চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা হবে। দেশ রূপান্তর শিরোনাম করেছে নাশকতাকারীদের ধরতে সহযোগিতা করুন, বিদেশি চাপ সামালে যে কৌশল। বণিক বার্তা শিরোনাম করেছে দেশে দেশে রেমিটেন্স শাটডাউনের আহ্বান, প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে কক্সফায়ার রান কাউন্টার টু নো ফ্যাক্ট। আমরা এই মুহূর্তে আলোচনা করব প্রথম আলোর একটি শিরোনাম নিয়ে। মনির, আপনি জানেন যে বর্তমানে কোটা নিয়ে যেই আন্দোলন চলছে, আমাদের ছাত্র আন্দোলন, সেটার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব। আসলে শুরু থেকে কিন্তু কোটা আন্দোলন নিয়ে মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, বিশেষ করে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন তাদের দাবি আদায় কিন্তু করতেই পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু অত্যন্ত যৌক্তিক ছিল, কারণ আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে আসলে মেধার জয়গান কিন্তু সবখানেই কিন্তু মেধাকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু কিছু কিছু সেক্টর আছে যেখানে মেধার কোনো বিকল্প নাই। তো অর্থাৎ আমরা যদি প্রোডাক্টিভ কোনো প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, সেখানে কিন্তু মেধা লাগবেই, সেখানে তাত্ত্বিক জ্ঞান লাগবেই। তো সেই জায়গা থেকে আমি যদি চিন্তা করি যে এই কোঠা আন্দোলন নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো যেমন প্রধানমন্ত্রী কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু যে দেশ নিয়ে চিন্তা করেন, তিনি কিন্তু সাচ্ছাদ দেশপ্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার আশপাশে তিনি যাদের নিয়ে কাজ করেন, তো তাদের মধ্যে অনেক গলদ রয়ে গেছে। আমার মনে হয় প্রধানমন্ত্রীকে কিন্তু অনেকটা মিসগাইড করা হয় অনেক ক্ষেত্রেই। তো এই যেটা কিন্তু আমরা যে আরো স্পষ্ট হলো যে কোঠা আন্দোলনকে ঘিরে, কারণ প্রধানমন্ত্রী কিন্তু মেনে নিয়েছে, মানে হাইকোর্ট কিন্তু তারা একটা অ্যাপিলেট ডিভিশন, তারা একটা রায় দিয়েছে কোঠার পক্ষেই, অর্থাৎ শিক্ষার্থীদের যেই দাবিটা ছিল সেই দাবিটা তারা পূরণ করেছে। তাহলে এটা কেন আগে হলো না কেন, তাই না? এটা তাহলে প্রধানমন্ত্রীকে হয়তো কেউ মিসগাইড করেছে। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে তার খেসারত কিন্তু আমরা দেখেছি যে মাঠে সাধারণ শিক্ষার্থী, আজকের প্রথম আলোয় এসেছে 209 জন সব মিলে মারা গেছে, এর মধ্যে পুলিশও আছে, সাধারণ পথচারীও আছে। সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটি যে একটা শিশু বাচ্চা ছাদে খেলা করছে, সেও গুলিবিদ্ধ। তো এর থেকে আসলে হতাশাজনক আর কিছু হতে পারে না। কিন্তু আমরা দেখেছি আন্দোলন যারা করছে, যারা জড়িত ছিল, এরকম সাধারণ শিক্ষার্থীরাই বেশি, যদিও শিক্ষার্থীদের ভেতরে অনেক পক্ষই কিন্তু সুযোগ নিয়েছে। যেমন আমরা দেখেছি যে মেট্রো রেলের যেই ভাঙচুর, এই ভাঙচুর কিন্তু আসলে শিক্ষার্থীরা করেনি, এখানে কিন্তু একটা পক্ষ সুযোগ নিয়েছে। তো কয়েকটি গণমাধ্যমে এসেছে যে বাস ড্রাইভাররা, বাস শ্রমিকরা, পরিবহন শ্রমিকরা তারা এই কাজটি করেছে। তো আমার মনে হয় এই যে সংখ্যাটা, এটা উড়িয়ে দেওয়ার মতো না, কারণ মেট্রো রেল চালু হওয়ার পরে আমাদের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, সেক্ষেত্রে গণপরিবহনের ভাড়াও কিন্তু অনেক কমেছে। তো এই যুক্তিটাও কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো না যে এখন যারা আন্দোলন করছে তাদের এলাকা ভিত্তিক ব্লক রেট দিচ্ছে, তো এটিও কিন্তু দুঃখজনক। তারপরে কোটা আন্দোলনের যে মূল যেই সমন্বয়ক দুজন, তাদের হাসপাতালে অসুস্থ অবস্থা, তাদেরকে আবার ডিবি হেফাজতে নিয়েছে, তো এটিও দুঃখজনক। এগুলো আসলে একটা আমাদের মতো দেশে এটা আমরা মানতে পারি না। এটা খুবই সবকিছু মিলিয়ে যে চাঞ্চল্যকর পরিস্থিতি চলছে তা আসলেই অনাকাঙ্ক্ষিত। মনির, এরপরে আমরা যদি জানতে চাই, আরেকটি ব্যাপার আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিক আলহাজ কামাল আহমেদ মজুমদার, সাবেক শিল্প প্রতিমন্ত্রী, তো উনি স্থানীয় এমপি, তিনি একটি কথা বলেছেন, কালকে গণমাধ্যমে এসেছে যে সরকার কিন্তু কয়েকটা পুলিশ অসিকে বদলি করেছে, তো এর মধ্যে যারা কাফরুল থানাও রয়েছে, অথচ কাফরুল থানা কিন্তু মাঠে থেকে কাজ করেছে, তাদের জনবল কম, এটা মানতেই হবে। কিন্তু কাফরুল থানাকে করছে, কিন্তু মিরপুর মডেল থানা, রূপনগর থানা এবং পল্লবী থানার অসিকে কিন্তু প্রত্যাহার করা হয়নি। তো যে প্রধানমন্ত্রীর আমি আশপাশে যেটা বলছিলাম
তো আমলারা কিন্তু তাকে ঘিরে রেখেছে। তো সেই আশঙ্কার কথাই কিন্তু কামাল আহমেদ মজুমদার বলেছেন। আমরা পরবর্তী প্রশ্নতে যদি যাই, দলের দুর্বলতা প্রকাশে পাল্টাপাল্টি দোষারোপ, এই জায়গা থেকে আপনার মতামতটা কি? দেখুন, একটি দল যদি 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, তো ক্ষমতায় থাকলে কিন্তু সবাইকে সন্তুষ্ট করা যায় না, কারণ শাসককে কঠোর হইতেই হয়। শাসক যদি কঠোর না হয় তাহলে তার দেশ চালানো কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকেই অনৈতিক দাবি করেন, অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে যদি কেউ না পান, সেক্ষেত্রে কিন্তু তারা গ্রুপিং কিন্তু অটোমেটিক হয়ে যায়। এবং আওয়ামী লীগ কিন্তু একটি প্রাচীনতম সংগঠন এবং ঐতিহাসিক সংগঠন। বঙ্গবন্ধু আসলে আওয়ামী লীগকে সেইভাবেই সাজিয়েছিলেন পরে। তো সেই দলের মধ্যে যে এত গ্রুপিং, কারণ আমরা আন্দোলন দেখেছি, আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের ওইভাবে পাট ছাত্রলীগ একদিকে, যুবলীগ একদিকে, স্বেচ্ছাসেবক লীগ একদিকে, যদি সব পক্ষ যদি এক থেকে মাঠে সেই আগের মতো যদি জোরালো আন্দোলন করতে পারতো, জোরালোভাবে তারা জনগণের জানমাল রক্ষার জন্য যে চেষ্টা করছিল সেটি কিন্তু খুব সহজেই করতে পারতো। কিন্তু এই যে গ্রুপিং, দ্বন্দ্ব, এর কারণে কিন্তু আওয়ামী লীগ অনেক পিছিয়ে গেছে, যেটা আমরা কোঠা আন্দোলনকে ঘিরে দেখেছি। জি, যার প্রেক্ষিতে আসলে দোষারোপের জায়গাটা একজন আরেকজনের দিকেই দিতে চায়। এরপরে আমরা বাংলাদেশ প্রতিদিন থেকে একটি শিরোনাম নিব। দেখতে পাচ্ছি এমপি মন্ত্রীদেরকে নিয়ে একটি শিরোনাম করেছে, তাণ্ডবে এলাকায় ছিলেন না এমপি মন্ত্রীরা। আপনি জানেন কি এই বিষয়ে? আসলে দেখুন, আমরা যে বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তারা কিন্তু অনেক উন্নয়ন করেছে, অর্জন যদি বলার মতো অনেক কিছুই আছে। তো সেক্ষেত্রে এরকম বড় একটি দল দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে, তো তারা কিন্তু তাদের যে এমপি মনোনয়ন দেওয়া হয়, এখানে কিন্তু ত্যাগীদের আমরা মূল্যায়ন করতে দেখি না। বিশেষ করে মন্ত্রিসভাতেও একই অবস্থা। যারা সজ্জন, যাদের নামে কোনো রিপোর্ট নাই, যারা দেশ নিয়ে চিন্তা করেন, তাদের অনেককেই রাখা হয়নি এবারের মন্ত্রিসভায়। তো সেক্ষেত্রে যারা ব্যবসায়ী, যারা ধর্নাঢ্য বা নানান ক্রাইটেরিয়া আছে, নানান আছে, তো সেই মনোনয়নের ক্ষেত্রে কিন্তু সেইগুলো বিবেচনা করা হয়। যারা মাঠের রাজনীতি কিন্তু একটা অঙ্ক কিন্তু সূত্র ধরে অঙ্ক করতে হয়। তো সেই সূত্র যদি আপনি না জানেন তাহলে তার রাজনীতি করতে পারবেন না। কারণ একজন দেখেন তৃণমূল পর্যায়ে একজন রাজনীতিক, তিনি কিন্তু অনেক চোরাই উতরাই পেরিয়ে একটা পর্যায়ে আসেন, অথচ তাকে যদি মূল্যায়ন না করা হয়, তাকে মূল্যায়ন না করে যদি হাইব্রিড, ওবায়দুল কাদের যেটা বলেন কাওয়া, তো তাদেরকেও যদি মূল্যায়ন করা হয় তাহলে তো এগুলো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয় যে আওয়ামী লীগকে উচিত অবশ্যই যারা প্রবীণ, ত্যাগী, দলের জন্য যাদের কন্ট্রিবিউশন আছে, দলের জন্য যারা নির্যাতিত, তাদেরকে মূল্যায়ন করা অবশ্যই উচিত, দেশের স্বার্থে, দলের স্বার্থে। মনির সমকাল থেকে আমরা একটা শিরোনাম নিচ্ছি। আসলে যে প্রাণহানির সংখ্যা কিন্তু কম না, আর এই প্রাণহানির দায় কিন্তু কেউই নিতে রাজি না। যেমন মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে নজিরবিহীন হত্যাকাণ্ডের দায়ী সরকারি বাহিনী। আর সমকাল শিরোনাম করেছে সংঘাত প্রাণহানির দায় কার? আসলে আপনার বিবেচনা কি বলছে, এই দায়ভারটা আসলে কার? সংঘাত প্রাণহানির দায় কার, এটি খুবই সহজ একটি ব্যাপার। দায় অবশ্যই রাষ্ট্রের, কারণ সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, সরকার কিন্তু এড়াতে পারে না। এখানে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, বড়জোর তাদের হাতে ইট পাথর ছিল, যেগুলো তারা যখন তাদের উপর হামলা করছে তারা কিন্তু তখন এইগুলো ছুটছে, আত্মরক্ষার্থে ছুটছে। তো আন্দোলন কিন্তু এগুলো থাকবে, এগুলোই আন্দোলনের সৌন্দর্য। যতই মানে হতাশাজনক হলে এটাই কিন্তু আমরা রেওয়াজ, এটাই কিন্তু দেখে আসছি পরিক্রমায়। তো সেক্ষেত্রে এই যে এতগুলো প্রাণ ঝরল, আমি একটু কিছুক্ষণ আগেই বললাম, এতগুলো প্রাণ ঝরল, বিশেষ করে সাধারণ শিক্ষার্থী এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সায়েদ, সে ভাবতেই পারেনি যে আমি বুক পেতে দিলে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করি, আমি বুক পেতে দিলে আমার বুকে গুলি করবে, সে ভাবতেই পারেনি। অনেকটা আত্মবিশ্বাস নিয়েই সে কিন্তু বুকটা পেতে দিয়েছিল, এবং সেখানে কিন্তু পুলিশ গুলি করেছে, এটা কিন্তু আমরা দেখেছি, ভিডিওতে দেখেছি। তো এটার দায় পুলিশ কোনোভাবে এড়াতে পারে না। এবং আমরা তো দীর্ঘ সময় সংঘর্ষের সময় ফিল্ডেই ছিলাম, মাঠে কাজ করেছি, তো সেখানে খুব কাছ থেকে দেখেছি। আসলে কিছু অতি উৎসাহী পুলিশ বাহিনীর মধ্যেও কিছু অতি উৎসাহী অফিসার ছিল, তারা কিন্তু স্বেচ্ছায় তারা গুলি করেছে, এবং অনেক অফিসারকে দেখেছি যে তারা এটা নিয়ে খুব মন খারাপ এবং তারা সায় দেয়নি, এমন পুলিশ অফিসারও ছিল। তো আমার মনে হয় এটি খুবই সহজভাবে সমাধান করা যেত, এত জল ঘোলা করা কোনো প্রয়োজনই ছিল না।
অনেক মায়ের বুক খালি হলো, অনেক কিছুই হয়েছে, রাষ্ট্রের সম্পদ হয়েছে। যে কেপিআইভুক্ত প্রতিষ্ঠান বিটিবি সেতু ভবনের মতো প্রতিষ্ঠানে হামলা হয়েছে। যে কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে হামলা মানে কি? এটি রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত করা। একদম। তো এগুলো তো আসলে মেনে নেওয়া কষ্টকর। এগুলো তো আসলে আমাদের দেশকে অনেকভাবে পিছিয়ে দেওয়া হলো। এই যে ইন্টারনেট বন্ধ করা হলো, জি, ইন্টারনেট কিন্তু ইন্টেনশনালি বন্ধ করা হয়েছে। কারণ যে খাজা টাওয়ার, আমি তো দেখেছি খাজা টাওয়ারে কিন্তু কোনো আগুন লাগেনি। জি জি জি। তো তার 3 বিল্ডিং পরে কিন্তু আগুন লেগেছে এবং সেখানে কেবল পুড়িয়ে গেছে, অপটিক্যাল যে কেবল থাকে সেগুলো পুড়িয়ে গেছে। এবং আরেকটা মজার তথ্য হচ্ছে খাজা সেন্টারের যে ক্যাপাসিটি সেটি কিন্তু দেশের 10 ভাগ ইন্টারনেট তারা প্রোভাইড করে। জি। তো তা মনির, আজকে আমাদের সময় স্বল্পতা, আমরা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের সেবা খাতগুলোকে ধ্বংস করতে চায় বিএনপি, জামাত ও জঙ্গি গোষ্ঠী। নৃশংসতাকে ৭১-এর সাথে তুলনা করলেন প্রধানমন্ত্রী। নতুন শিক্ষাক্রমে অসন্তুষ্ট শিক্ষার্থী অভিভাবক, পূর্বে মূল্যায়ন বহাল রাখার অনুরোধ। আগের চেয়ে বেশি কার্যকর হতে পারে মন্তব্য শিক্ষকদের। এবং কারফিউ শিথিল করায় চট্টগ্রামে বাজারে আসছে নতুন পণ্য, কমতে শুরু করেছে দাম। চক বাজারে আনাগোনা বাড়ছে ক্রেতাদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।